উল্টো করে ঝোলানো শহরের এক শীর্ষ সন্ত্রাসীর কপাল থেকে রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে। আর তার ঠিক সামনেই ভাঙা একটা কাঠের বাক্সের ওপর বসে অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিজের সস্তাঘরের চেন ঠিক করছে এই শহরের সবচেয়ে বড় আতঙ্ক একে। ভাই, তুই তো একটা গুলি খাইয়া আর 2 মিনিট পরেই মরে যাবি। তোর তো অনেক শান্তি রে ভাই, কিন্তু আমার কষ্টটা তোরা কেউই বুঝলি না। বস, আমার এইবারের মতো ছাইরা দেন। একে ভাই, আমি আর এই এলাকায় আসুম না। আরে রাখ তোর এলাকার দখল নেওয়া তো 2 মিনিটের মামলা, কিন্তু ভাই এক ছাদের নিচে 2টা বউরে মন জোগায় চলে যে কত কঠিন তুই বুঝবি। সকালে এক বউ ঘুমের ঘরে গায়ে পানি ছিঁড়া মারে, আর রাইতে আরেক বউ ইমোশনাল ডায়লগ মারে ঘুম হারাম করে দেয়। বস, আমি কিছু দেখি নাই বস। তুই দেখবি কেমনে? তুই তো একটু পরেই কানা হয়ে যাবে। কিন্তু আমার অবস্থাটা একবার ভাব। সকালে অফিসে গেলে আমি একটা আস্ত গাদা পিয়ন, বস সারাদিন পাইলে রাতি মারে আর আমি হাসি। আর রাইতে আমি এই শহরের বাপ। এ যে তোদের মতো মাস্তানদের উল্টা কইরা ঝুলাই রাখি। বলতো এই ডুয়েল লাইফ কি আর সহ্য হয়? এর চেয়ে তোদের মতো মরে যাওয়া অনেক সোজা। সন্ত্রাসী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। অন্তর তার পকেট থেকে অত্যন্ত যত্ন করে একটি সস্তা কিউবান সিগার বের করে ঠোঁটে গুজল। যাই হোক, তোরে আর কষ্ট দেব না, তুই বরং অপারেই যা। আর শোন, মরে যাওয়ার আগে মন থেকে দোয়া করে যাস আজকে লাঞ্চে বড় বউ মানে মেহের ম্যাম যেন আমারে ওই পচা চাইনিজটা খাইতে বাধ্য না করে, আর ছোট বউ মিতু যেন কান্নাকাটি বন্ধ করে। বউদের প্যারায় আমার গ্যাস্ট্রিক বাইরে গেছে ভাই। অন্ধকারে শুধু একটা সাইলেন্স বুলেটের চাপা আওয়াজ শোনা যায়। তারপর সব শান্ত। অন্তর তার কপালের ঘাম মুছে সিগারটা ফেলে দেয়। চোখের সেই শয়তানি আর হিংস্র দৃষ্টিটা নিমিষেই গায়েব হয়ে যায়। সস্তা চেক শার্টের বোতাম লাগাতে লাগাতে ঠোঁটে একটা বোকা হাসি ঝুলিয়ে সে অফিসের নিরীহ অন্তর আহমেদ হওয়ার প্রস্তুতি নেয়। কারণ 10টা বাজলেই যে অফিসে বসের কাছে হাজিরা দিতে হবে। এই হলো গল্পের নায়ক। পরিচয় আশা করি মোটামুটি পেয়েছেন, বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝবেন। চলো গল্পটা শুরু থেকে শুরু করি। সকাল 7টা, ধানমন্ডি মেহেরদের ফ্ল্যাট। স্নিগ্ধ আলো ধানমন্ডির এই বিলাসবহুল ফ্ল্যাটের ডাইনিং স্পেসে পড়লেও মেহেরের জীবনে যেন এক অদ্ভুত অন্ধকার। বড় কর্পোরেট কোম্পানির হেড অফ ক্রিয়েটিভ মেহের রান্নাঘরে নিজের হাতে রুটি সেঁকছে, আর তার সৎ মা সালমা ডাইনিং টেবিলে নিজের ছেলে মেয়েকে আদর করে খাওয়াচ্ছে। খালামণি, আমার রুটিটা কি একটু ছেঁকে দেওয়া যেত না? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোর হাত কি ভেঙে গেছে নাকি মেহের? দেখছিস না রোহান আর রিয়ার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ওদের মাখন পাউরুটি রেডি করছি আমি। তোর রুটি শেখার সময় কোথায় আমার? কিন্তু এই সংসারে তো আমি একাই উপার্জন করি। মাসের 1 তারিখে আমার বেতনের পুরো টাকাটাই তো আপনার হাতেই তুলে দেই। সামান্য একটা রুটি ছেঁকে দিলে কি খুব বেশি ক্ষতি হয়েছে তো? ওহো, শুরু হয়ে গেল আবার খোঁটা দেওয়া। তুই টাকা দিস ঠিক আছে, কিন্তু এই বাড়িটা কার? তোর বাবার? আর আমরা সবাই এই বাড়ির অংশ। আপু, তুমি সকাল সকাল চিল্লাচ্ছ কেন? আমার পরীক্ষার পড়া নষ্ট হচ্ছে। তোর পড়া নষ্ট হচ্ছে রোহান? কাল রাতে যখন বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে বসে পার্টি করছিলি আমার টাকায়, তখন পড়া কোথায় ছিল? আম্মু দেখো, আপু ভাইয়াকে কেমন কথা শোনাচ্ছে। ও তো আমাদের একদম দেখতে পারে না। খবরের কাগজ হাতে ড্রয়িং রুম থেকে গম্ভীর মুখে ডাইনিংয়ে আসেন মেহেরের বাবা জালাল সাহেব। অবসরপ্রাপ্ত এই মানুষটি মেহেরের দিকে তাকালেও তার চোখে কোনো মায়া নেই। সকালবেলা এই বাসায় এত চিল্লাচিল্লি কিসের? মেহের, তুমি কি শান্তিমতো 1 কাপ চাও খেতে দেবে না আমাকে? বাবা, তুমি তো সবই শুনলে। আমি তো শুধু একটা রুটি ছেঁকে দিতে বলেছিলাম। আমি রাত দিন গাধার মতো খাটি এই সংসারের জন্য, আর তোমরা আমার সাথে এমন ব্যবহার করো কেন যেন আমি এই বাড়ির কেউ না। বেশি কথা বলছিস মেহের। তুই টাকা দিস বলে কি মাথা কিনে নিয়েছিস? তোর মায়ের মৃত্যুর পর
তোকে তো আমিই বড় করেছি নাকি? হ্যাঁ, বড় করেছে, কিন্তু বাবা হিসেবে কখনো ভালোবেসেছে কি? মায়ের মৃত্যুর পর ওই খালামণিকে যখন বিয়ে করে আনলে, তারপর থেকে আমি তো এই বাড়িতে একটা এটিএম মেশিন ছাড়া আর কিছুই না। দেখলেন তো ও কেমন কথা বলে। আমি আর এই সংসারে থাকবো না। আমার ছেলে মেয়েদের নিয়ে আজই আমি আমার বাবার বাড়ি চলে যাব। চুপ করো তুমি। আর মেহের, তোমার যদি এতই সমস্যা হয় তাহলে এই বাড়ি থেকে চলে যাও। সম্পত্তির এক কানা করিও তুমি পাবে না, মনে রেখো। সম্পত্তি আমার দরকার নেই বাবা, তোমরা ভালো থাকো তোমাদের এই সম্পত্তি নিয়ে। আমি অফিসে যাচ্ছি। মেহেরের অত্যন্ত শক্ত মুখে নিজের আধা পোড়া রুটিটা টেবিলে রেখে দেয়। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল খুব সন্তর্পণে মুছে সে নিজের স্কুটির চাবি নিয়ে বেরিয়ে যায়। ধানমন্ডির গুমট পরিবেশ থেকে বেরিয়ে মেহের তার স্কুটি নিয়ে ফার্ম গেটের জ্যামে আটকা পড়ে। ঠিক তখনই মিরপুর থেকে আসা একটি ছাল ওঠা লোকাল বাসের গেটে ঝুলতে ঝুলতে আসে আমাদের নায়ক অন্তর আহমেদ। পরনে সস্তা চেক শার্ট, চোখে ফুটপাতের লাল রোদ চশমা, কানে ইয়ারফোন। মামা, হাসতে ব্রেক কইরো। আমার হাতের আপেল পইরা গেলে কিন্তু খবর আছে। আরে ভাই, বাসের গেটে ঝুলতেছেন আবার আপেলও খাইতেছেন? মইরা গেলে তো আমার চাকরি যাইব। আরে মামা, বর্ম কেন? আমি তো অন্তর। আমার জীবনে তো কোনো কষ্ট নাই, শুধু আনন্দ আর আনন্দ। আহা, এই ঢাকা শহরের যেমন কত রোমান্টিক। ঠিক তখনই সামনে একটা রিকশা চলে আসায় বাসটা কষে ব্রেক করে। অন্তরের হাতের আধ খাওয়া আপেলটা ছিটকে উড়ে গিয়ে সোজা সিগন্যালে দাঁড়িয়ে থাকা মেহেরের কোলে পড়ে। হোয়াট দ্য হেল, এটা কি? মানে আপা, এটা তো আপেল, তবে অর্ধেক খাওয়া। হাউ ডিয়ার ইউ! বাসের গেটে বাদরের মতো ঝুলছো কেন? আর এই আপেল আমার গায়ে ফেললে কোন সাহসে? আরে আপা, আমি তো আপেল ফেলি নাই। এটা তো নিউটনের থার্ড ল। বাস ব্রেক মারছে, আপেল লাফ দিছে, এখানে আমার কি দোষ? শাট আপ! তুমি জানো আমি কে? আমি তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিব, বাদর কোথাকার। আপা, বারবার বাদর করতেছেন কেন? আমি তো মানুষ। আর দেখেন, আপেলটা কিন্তু ভালো জাতের ছিল। এক কামড় দিছি মাত্র। আপনি ছেলে বাকিটা দুই এক খাইতে পারেন, ভিটামিন আছে প্রচুর। তুমি একটা ইডিয়েট! আই ট্রাফিক পুলিশ ভাই, এদিকে আসুন তো, এই লোকটাকে অ্যারেস্ট করুন। আরে আপা, পুলিশ ডাকেন কেন? আমি তো খুব গরিব মানুষ। অফিসে ইন্টারভিউ দিতে যাইতেছি, জ্যামের কারণে সকালে নাস্তা করতে পারি না দেখে বাসে দাঁড়াই আপেল খাইতেছিলাম। গরিব মানুষ বলে কি রাস্তায় যা খুশি তাই করবে? তোমার ওই সস্তা চশমা আর শার্ট দেখে বোঝা যায় তুমি একটা ফালতু লোক। নামো বাস থেকে। আপা, শার্ট সস্তা হইতে পারে, কিন্তু মনটা তো অনেক দামি। আচ্ছা আপা, ভুল হয়ে গেছে, সরি। আমি কান ধরতেছি। কান ধরে লাভ নেই, তুমি নিচে নামো, তোমার নামে আমি ডায়েরি করব। ওরে বাপরে, আবার তো দেখি পুরো ফায়ার। মামা, বাস টান দাও, নইলে আজকে আমার খবর আছে। সিগন্যাল ছাড়তেই বাসটা হঠাৎ টান দেয়। অন্তর মেহেরের দিকে তাকিয়ে একটা বোকা হাসি দিয়ে হাত নাড়ে। আপা, আপেলটা রাইখা দিন, পরে কাজে লাগবো। বাই বাই। আই ফালতু লোক, আবার যদি তোকে আমি কোথাও দেখি, তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো, রাভিশ! মেহের রাগে গজগজ করতে করতে আপেলটা রাস্তায় ছুঁড়ে ফেলে স্কুটি স্টার্ট দেয়। সে জানে না এই ফালতু লোকটার সাথে তার নিয়তি বাধা পড়ে গেছে। ট্রাফিক জ্যামের সেই জঘন্য অভিজ্ঞতার পর মেহের অফিসে পৌঁছায়। মেহেরের মেজাজ আজ এমনিতেই সপ্তমে। অফিসের সবাই তাকে বাঘের মতো ভয় পায়। পিনপতন নীরবতা পুরো ফ্লোরে। রবিন, কালকের প্রেজেন্টেশনের ফাইলটা কোথায়? আমি কি সারাদিন বসে থাকবো তোমার জন্য? ম্যাম, এই তো রেডি। আর ম্যাম, আজ তো আমাদের নতুন জুনিয়র এক্সিকিউটিভ জয়েন করার কথা। সে বাইরে অপেক্ষা করছে, ভেতরে পাঠাবো? পাঠাও। আর এক কাপ কড়া ব্ল্যাক কফি দিতে বলো কাউকে। আজ আমার মেজাজ একদম ভালো নেই। রবিন মাথা নেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকে একটি ছেলে। মেহের ফাইল থেকে চোখ তুলে তাকাতেই তার চোখ কপালে ওঠে। মাই কামিন ম্যাম, আমি অন্তর আহমেদ, আজ জয়েন করেছি। ইউ? তুমি?
তুমি এখানে কি করো? আপেল ছুঁড়ে মেরে এখন আমাকে মার্ডার করতে এসেছো নাকি? আরে আপা, আপনি মানে ম্যাম, আপনি এই অফিসের বস? ওরে আল্লাহ, আমি তো ভাবছিলাম আপনি কোনো লেডি কনস্টেবল হবেন। রাস্তায় যেভাবে পুলিশ ডাকতেছিলেন। শাট আপ! একদম চুপ। তুমি আমার অফিসে জব পেয়েছো? হাউ ইজ দিস পসিবল? তোমার ওই সস্তা সিভি দিয়ে তুমি এখানে চাকরি পেয়ে গেলে? ম্যাম, সিবি সস্তা হতে পারে, কিন্তু আমার প্রতিভা অনেক দামি। এইচআর স্যার তো আমার ইন্টারভিউ নিয়ে পুরাই ফিদা। কইলো তুমি কাল থেকে জয়েন করো। শোনো মিস্টার অন্তর আহমেদ, এইচআর তোমাকে সিলেক্ট করলো। আমার আন্ডারে কাজ করতে হলে তোমাকে আমার রুলস মানতে হবে। আর আমার প্রথম রুলস হলো আমি তোমাকে এই অফিসের নরক যন্ত্রণা দেব। ম্যাম, নরকে তো অনেক গরম, আপনি বরং আমাকে এসির নিচে যন্ত্রণা দিন, আমি সব সহ্য করে নেব। বেশি স্মার্ট দেখাচ্ছ না? ঠিক আছে, রবিনকে বলো তোমার ডেস্কে একটা ডাস্টার আর স্প্রে দিয়ে যেতে। এই পুরো কেবিনের সব কাজ তুমি আজ নিজের হাতে পরিষ্কার করবে। আর হ্যাঁ, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো তো, যাও। জি ম্যাম। আচ্ছা ম্যাম, কাজ এমন পরিষ্কার করব যে আপনি আয়নাভাবে নিজের মুখ দেখতে পারবেন। কফিতে চিনি কয় চামচ দেব? চিনি ছাড়া ব্ল্যাক কফি। গেট আউট। অন্তর হাসি খুশি মুখে মাথা নেড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবে ছেলেটা রাগে চাকরি ছেড়ে দেবে, কিন্তু অন্তর অত্যন্ত আনন্দ নিয়ে কিছুক্ষণ পর ডাস্টার হাতে কেবিন মুছতে শুরু করে। দুপুর গড়িয়ে লাঞ্চের সময় হয়। অফিসের ফ্লোর প্রায় ফাঁকা। হঠাৎ মেহেরের কেবিনের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে এলাকার কুখ্যাত চাঁদাবাজ বশির এবং তার 2 চামচা। কি ম্যাডাম, এলাকার নতুন বস বশির হয়ে কি চিনতে পারেন নাই? গত মাসে চাঁদা চাইলাম, এখনো টাকা পাঠাইলেন না যে? দেখুন বশির সাহেব, আমি আপনাদের কোনো চাঁদা দিতে পারবো না। আমি লিগ্যাল ওয়েতে ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আপনারা এখান থেকে যান, নইলে আমি পুলিশ ডাকবো। পুলিশ? এই বশির পুলিশের বাপরেও ভয় পায় না ম্যাডাম। আজকে টাকা না দিলে আপনার এই সুন্দর চেহারাটার কিন্তু অ্যাসিড মারতে বাধ্য হব। মেহের ভয়ে শীতে জমে যায়। বশির পকেট থেকে একটা ছোট বোতল বের করে টেবিলে রাখে। ঠিক এমন সময় দরজা ঠেলে এক হাতে চায়ের কাপ আর আরেক হাতে ডাস্টার নিয়ে ঢোকে অন্তর। ম্যাম, আপনার কফি। আরে ভাইজানরা কারা? আপনার কি নতুন ক্লায়েন্ট নাকি? এই ফালতু পোলা, তুই কে রে? বের হয় এখান থেকে। দেখছিস না ম্যাডামের লগে জরুরি মিটিং চলতেছে। আরে ভাই, রাগ করেন কেন? আমি তো এই অফিসের নতুন পিয়ন, থুকু এক্সিকিউটিভ। চা খাবেন নাকি 1 কাপ? তোর চা তুই খা। এই ম্যাডাম, জলদি ক্যাশ বের করেন, নাইলে। বশির কথার মাঝখানে হঠাৎ অন্তরের দিকে তাকায়। অন্তর চায়ের কাপটা মেহেরের টেবিলে রাখছে। অন্তরের মুখে সেই বোকা হাসিটা নেই। তার চোখের মনিটা ধীরে ধীরে ঘুরে যায় বশিরের দিকে। চোখের দৃষ্টিতে কোনো রাগ নেই, শুধু এক হিমশীতল শূন্যতা, যা দেখলে মানুষের আত্মা কেঁপে ওঠে। তো তুই? বশির হাত থেকে অ্যাসিডের বোতলটা ফসকে মাটিতে পড়ে যায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। সে অন্তরের চোখের দিকে তাকিয়ে যেন সাক্ষাৎ যমদূতকে দেখতে পায়। কি ভাইজান, ঘামতেছেন কেন? অ্যাসিড টেম্পারেচার কি বাড়াই দেবো? না না না, ইয়ে মানে ম্যাডাম, আচ্ছাই, আমি ভুল করে এই অফিসে ঢুকে পড়ছি, আমাকে মাফ করে দিয়েন। বশির তার 2 চামচাকে ধাক্কা দিয়ে আক্ষরিক অর্থে দৌড়ে কেবিন থেকে পালিয়ে যায়। মেহের স্তব্ধ হয়ে পুরো ব্যাপারটা দেখে। গুন্ডাটা হঠাৎ পালালো কেন? তুমি ওকে কিছু বলেছো? আমি আবার কি বলবো ম্যাম? আমি তো শুধু চা নিয়ে আসলাম। হয়তো আমার এই সস্তা শার্ট দেখে বাজানের দয়া হয়েছে, তাই চলে গেল। ডোন্ট লাই টু মি। ও তোমাকে দেখে ভয় পাচ্ছিল কেন? ম্যাম, আমি তো খুব নিরীহ মানুষ। হয়তো বাজানের হঠাৎ পেট খারাপ হয়েছে, তাই দৌড়তেছে। আপনি কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্তর আবার সেই বোকা হাসি দিয়ে বেরিয়ে যায়। মেহের ভ্রু কুঁচকে অন্তরে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে প্রথম প্রশ্ন জাগে, এই ছেলেটা আসলে কে? সারাদিনের অফিসের ধকল আর বশিরের ওই ভীতিকর ঘটনার পর মেহেরের ক্লান্ত শরীরে বাসায় ফেরে। কিন্তু বাসায় পা রাখতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ড্রয়িং রুমে কাজে বসে আছে, আর সোফায় বসা এক বয়স্ক পান খাওয়া লোক, মোতালেব সাহেব। আয় মা মেহের, আয়।
তোর জন্য কত ভালো সম্বন্ধ এনেছি। মোতালেব সাহেব অনেক বড় ব্যবসায়ী, তোকে রানীর মতো রাখবে। এর মানে কি বাবা? ওই লোকটাকে আর কাজী কেন এখানে? বেশি কথা বলিস না মেহের, তোর মা ঠিকই করেছে, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আজ রাতেই তোর বিয়ে। মোতালেব সাহেব আমাকে কথা দিয়েছে, বিয়ের পর তোর বেতনের অর্ধেক টাকা উনি প্রতি মাসে আমাকে পাঠিয়ে দেবেন। হোয়াট? বাবা, তুমি টাকার লোভে আমাকে ওই বয়স্ক লোকটার কাছে বিক্রি করে দিচ্ছ? আমি কোনোভাবে এই বিয়ে করব না। আর মেহের, রাগ করছো কেন? আমার আগের 2 পক্ষের 3 ছেলে মেয়ে বিদেশে থাকে। তুমি আমার বিশাল সম্পত্তির মালকিন হবে। শ্যাট আপ ইউ ওল্ড ম্যান। বাবা, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা আমাকে আটকাতে পারবে না। মেহের দরজার দিকে এগোতেই সালমার ইশারায় কাজের ছেলেটা দরজা লক করে দেয়। মেহের কাঁদতে কাঁদতে নিজের ঘরে ছুটে যায়। ঠিক এমন সময় ড্রয়িং রুমে জালাল সাহেবের ফোন বেজে ওঠে। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? জালাল সাহেব, মেয়েকে বিক্রি করার ব্যবসা তো ভালোই পেতেছেন, কিন্তু ওই মুতালেবের সাথে মেহেরের বিয়ে হলে কাল সকালে আপনার আর মুতালেবের লাশ বুড়িগঙ্গায় ভাসবে। 5 মিনিটের মধ্যে কাজে বিদায় করুন। সময় শুরু হলো এখন থেকে। হ্যালো হ্যালো, কে আপনি? হ্যালো। ফোনটা কেটে যায়। জালাল সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে ধপ করে সোফায় বসে পড়েন। মোতালেব সাহেব কিছু একটা বুঝতে পেরে চুপিসারে কেটে পড়েন। এদিকে মেহের নিজের ঘরের ব্যালকনি পেয়ে সোজা ছাদে চলে গেছে। ছাদের চারপাশটা খুটখুটে অন্ধকার। মেহেরের দুচোখ বেয়ে জ্বরের ধারা নামছে। তার নিজের পরিবার তার সাথে এই বেইমানি করলো। সে আর বাঁচতে চায় না। সে ধীরে ধীরে ছাদের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ায়। নিচে অন্ধকার রাস্তা। সে চোখ বন্ধ করে লাফ দিতে যাবে, ঠিক তখনই শক্ত দুটো হাত পেছন থেকে তাকে টেনে নামায়। ছাড়ো আমাকে, আমাকে মরে যেতে দাও। কে তুমি? আরে ম্যাম, আসতে। আমি তো অন্তর। মরে গেলে তো অফিসের প্রেজেন্টেশনটা কাল কেউ দিতে পারবে না। অন্তর? তুমি তুমি আমার বাড়ির সাথে কি করো? তুমি এখানে কিভাবে এলে? ম্যাম, কালকের ফাইলের একটা জায়গায় আপনার সাইন দরকার ছিল, তাই ঠিকানা খুঁজে আপনার বাসায় আসলাম। দারোয়ান চাচা বললো আপনি ছাদে। আশা থেকে আপনি হাওয়া খাইতে খাইতে লাভ দেওয়ার প্র্যাকটিস করতেছেন। ইউ ইডিয়েট! আমি আত্মহত্যা করছিলাম। আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার নিজের বাবা টাকার জন্য এক বুড়োর সাথে আমার বিয়ে দিচ্ছে। আমার কেউ নেই অন্তর, কেউ নেই। মেহের হাউমাউ করে কেঁদে ওঠে এবং দুর্বল হয়ে ফ্লোরে বসে পড়ে। অন্তরের মুখের সেই বোকা হাসিটা হঠাৎ মিলিয়ে যায়। অন্ধকারে তার চোখে এক পলকের জন্য এক অদ্ভুত মায়া এবং তীব্র ক্রোধের মিশ্রণ দেখা যায়, যা সে খুব দ্রুত লুকিয়ে ফেলে। অন্তর মেহেরের পাশে হাঁটু গেড়ে বসে। ম্যাম, আত্মহত্যা তো কাপুরুষরা করে, আপনি তো বাঘিনী। আপনি কেন মরবেন? যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের উচিত শিক্ষা দেওয়াটাই কি আপনার দায়িত্ব না? কিভাবে শিক্ষা দেব? আমার তো কোনো পথ খোলা নেই। ওরা আজ রাতে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। একটা পথ আছে ম্যাম, আপনি যদি চান তবে সম্ভব। কি পথ? আমাকে বিয়ে করে ফেলুন আজ রাতেই। কাজে তো নিজেই বসে আছে। হোয়াট? তুমি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বিয়ে করব? আমার অফিসের পিয়নকে? ম্যাম, পিয়ন না, এক্সিকিউটিভ। আর দেখুন, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে ওই বুড়োর হাত থেকে বাঁচবেন। আপনার পরিবারও উচিত শিক্ষা পাবে যে আপনি তাদের মুখের উপর একটা গরিব ছেলেকে বিয়ে করেছেন। আর আমি তো আপনার অফিসের এমপ্লয়ি। আপনি যখন খুশি আমাকে ধমক দিতে পারবেন, চাকরের মতো খাটাতে পারবেন। আমি কিছু মনে করবো না। ডিলটা কিন্তু খারাপ না ম্যাম। তুমি জানো তুমি কি বলছো? বিয়েটা কোনো খেলা নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নিয়ে খেয়ে পাবে ম্যাম, আপাতত বর্তমানটা তো বাঁচান। আপনি জাস্ট হ্যাঁ বলুন, বাকিটা আমি দেখছি। হোয়াট? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি এই মেহের তোমাকে বিয়ে করবে? তুমি আমার অফিসের একজন 3rd ক্লাস এমপ্লয়ি। ম্যাম, পদের দিক দিয়ে 3rd ক্লাস হতে পারি, কিন্তু বিপদের সময় তো আমি আপনার একমাত্র 1st ক্লাস অপশন। নিচে তো ওই পানের পিক ফেলা বুড়ো মুতালেব আপনার জন্য অপেক্ষা করছে। তাই বলে তোমাকে নেবার? আমি বরং এই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। তবু তোমার মতো একটা ছন্ন ছাড়া ইডিয়েট ছেলেকে বিয়ে করে আমার স্ট্যাটাস নষ্ট করব না। স্ট্যাটাস?
মরে গেলে স্ট্যাটাসটা কোথায় নিয়ে যাবেন ম্যাম? কবরে তো আর কর্পোরেট অ্যাওয়ার্ড নিয়ে যাওয়া যায় না। আর তাছাড়া লাভ দিলে যে মরে যাবেন তার গ্যারান্টি কি? তার মানে? মানে হলো 3 তলা থেকে লাভ দিয়ে যদি শুধু হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকেন, তখন তো ওই সৎমা আপনাকে এমনিতেই বিষ খেয়ে মারবে। তখন কি স্ট্যাটাস আপনাকে বাঁচাতে আসবে? মেহের রাগে অন্তরের দিকে তেড়ে যায়। অন্তরের এই লজিক্যাল কথায় সে আরও বেশি ইরিটেট ফিল করে, কিন্তু সে জানে কথাটা মিথ্যে নয়। শাট আপ! তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? তুমি কি ভেবেছো এই সুযোগে আমাকে বিয়ে করে আমার প্রপার্টি ভাগ নেবে? ওই আশায় ঘুরে বালি? আরে ম্যাম, প্রপার্টি দিয়ে আমি কি করব? আমার তো 3 বেলা পেট ভরে ভাত আর আপনার হাতের 2টা জারি খেলেই দিন পার হয়ে যাবে। আমি তো জাস্ট আপনাকে একটা বিজনেস ডিল অফার করি। কিসের ডিল? খুব সিম্পল। আপনি আমাকে বিয়ে করে আপনার বাবার মুখের উপর একটা চরম অপমান ছুড়ে দেবেন। দেখাবেন যে মুতালিবের 20 টাকার চেয়ে আপনার কাছে আমার মতো একটা সস্তা ছেলের মূল্য বেশি। এতে আপনার ইগো বাঁচবে, জীবনও বাঁচবে। কিন্তু এরপর কাল সকালে যখন অফিসে যাব, সবাই যখন জানবে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? কে জানবে ম্যাম? আমরা কি গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরবো নাকি? অবশ্যই আপনি আমার খিটখিটে বস, আর আমি আপনার বাধ্য এমপ্লয়ি। আর বাসে আমি আপনার রাঁধুনি, ক্লিনার, আর আপনি মহারানী। কেউ কিছু টেরই পাবে না। মেহের একটু শান্ত হয়। সে চোখের জল মুছে কিছুটা সময় নেয়। তার কর্পোরেট ব্রেন এখন লাভ ক্ষতির হিসাব করছে। কিন্তু একটা অচেনা মানুষকে আমার তো নিজের স্পেস দরকার। আমি কাউকে বিশ্বাস করি না অন্তর। আমার নিজের জন্মদাতা বাবাই তো আমাকে টাকার জন্য বিক্রি করে দিচ্ছে। অন্তরের মুখের সেই বোকা হাসিটা 1 সেকেন্ডের জন্য উধাও হয়ে যায়। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে ওঠে। বিশ্বাস জিনিসটা তো একদিনে তৈরি হয় না ম্যাম। তবে কথা দিচ্ছি, এই ডিলটা করলে আপনার চোখের 1 ফোঁটা পানিও আর কাউকে দেখতে দেব না। এরপর সিদ্ধান্ত আপনার। তুমি কথা দিচ্ছ তুমি আমার কোনো পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না? আমি তো আপনার বডিগার্ড হওয়ার প্রপোজাল দিচ্ছি ম্যাম, স্বামী হওয়ার না। মেহের একটা গভীর শ্বাস নেয়। সে বুঝতে পারে পরিবার থেকে বাঁচতে হলে এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো বিকল্প তার কাছে নেই। সে তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তরের দিকে তাকায়। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার কিছু করা শর্ত আছে। বিয়ে করে বলতেছেন? আবার শর্ত কিসের ম্যাম? আচ্ছা বলেন, কি শর্ত? 1, এই বিয়েটা সম্পূর্ণ গোপন থাকবে। 2, তুমি আমার স্বামী হিসেবে কোনো আইনি বা ব্যক্তিগত অধিকার পাবে না। 3, আমি চাইলে যে কোনো দিন তোমাকে ডিভোর্স দিতে পারবো। তুমি কোনো দাবি রাখতে পারবে না। ডান ম্যাম, আমি তো আপনার চুক্তিবাদী এমপ্লয়ি হয়েই থাকতে চাই। এগ্রিমেন্ট সাইন করতে আমি রেডি। এখন কি নিচে চলবেন নাকি কাজী সাহেবকে ছাদেই ডেকে আনবেন? ফালতু জোকস একদম পছন্দ করি না আমি। নিচে চলো। ডান ম্যাম। অন্তর বোকার মতো একটা সেলুট দিয়ে মেহেরের পিছু পিছু নিচে নেমে আসে। জালাল সাহেব তখনও সেই বেনামি কলের ভয়ে কাঁপছেন। মেহের সবার সামনে ঘোষণা করে সে অন্তরকে বিয়ে করছে। জালাল সাহেব বা সালমাকেও টু শব্দটি করার সাহস পায় না, কারণ ওই বেনামি কলের ভয় তাদের মনে গেঁথে আছে। কাজের সামনে অত্যন্ত সাধারণ আয়োজনে মেহের আর অন্তরের বিয়ে সম্পন্ন হয়। মেহের ভাবে সে একটা বোকা ছেলেকে বিয়ে করে পরিবার থেকে বাঁচল, কিন্তু সে জানে না এই বোকা হাসির আড়ালে সে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর এক অন্ধকার জগতের রাজাকে নিজের জীবনের সাথে বেঁধে ফেলেছে। বিয়ের আসরের চরম নাটকীয়তার পর মেহের তার ঘরে ব্যাগ গোছাতে ব্যস্ত। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। এই ফাঁকে অন্তর ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার মুখে সেই বোকা হাসিটা আর নেই। চারপাশটা একবার ভালো করে দেখে সে পকেট থেকে পুরনো নোকিয়া ফোনের মতো দেখতে একটি কালো স্যাটেলাইট ফোন বের করে। স্ক্রিনে একটি মেসেজ ফ্ল্যাশ করছে, দে আর হেয়ার। অন্তর দ্রুত একটি নাম্বারে ডায়াল করে। হ্যালো, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? ওরা আমার খুব কাছাকাছি চলে এসেছে মনে হয়। আমি আর পারছি না, আমার খুব ভয় করছে। আমি তোমাকে বলেছি না ভয় পাবে না? কালু ভাইয়ের লোক কিছুক্ষণ আগে বস্তির মোড়ে 2টো কালো গাড়ি এসে থেমেছে। ওরা ঘরে ঘরে আমাকে খুঁজছে। ওরা যদি আমাকে পেয়ে যায় আমাকে মেরে ফেলবে। আপনি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। শান্ত হও,
একটুও প্যানিক করবে না। ঘরের সব আলো নিভিয়ে খাটের নিচে লুকিয়ে থাকো। ফোন সাইলেন্ট করো। কিন্তু ওরা যদি দরজা ভেঙে ফেলে? আমি তো আপনার জন্য একটা বড় বোঝা হয়ে গেলাম। তার চেয়ে আমি ধরা দিয়ে দিই, আপনার জীবনটা অন্তত বাঁচবে। বুকার মতো কথা বলবে না মিতু। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যতদিন আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে, কালোর গ্যাং তোমার একটা চুলো ছুতে পারবে না। আমি একটা মানুষকে কথা দিয়েছিলাম, সেই ঋণ আমাকে শোধ করতেই হবে। কিন্তু আজ না আপনার, মানে আপনার তো বিয়ে হয়ে যাওয়ার কথা এতক্ষণে। বড় আপু কি কিছু সন্দেহ করেছে? সেসব আমি সামলে নেব, তুমি শুধু নিজের খেয়াল রেখো। আমি আমার স্পেশাল লোক পাঠাচ্ছি, 10 মিনিটের মধ্যে ওরা তোমাকে ওই জায়গা থেকে সেফ হাউসে নিয়ে যাবে। জাস্ট হোল্ড অন। অন্তর ফোনটা কেটে দেয়। অন্ধকারে তার চোখ দুটো জ্বলে ওঠে। সে দ্রুত একটা মেসেজ টাইপ করে। এক্সট্রাক্ট হার নাও, শো ড্যাট সাইড। মেসেজ সেন্ড করে সে আবার নিজের সস্তা ইয়ারফোনটা কানে গুঁজে বোকা হাসিটা মুখে ঝুলিয়ে মেহেরের ঘরে ঢুকে পড়ে। এদিকে কেরানীগঞ্জের পরিত্যক্ত এক লেদার ফ্যাক্টরিতে। কেরানীগঞ্জের এই অন্ধকার ফ্যাক্টরির ভেতরটা সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন। চারপাশে দেশি বিদেশি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে জনাদশেক লোক। মাঝখানে একটা পুরনো সোফায় বসে আছে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন কাল্লু ভাই। তার মুখে একটা গভীর কাটা দাগ, হাতে বিদেশি সিগার। তোরা এতগুলো লোক মিলে একটা সামান্য মেয়েকে খুঁজে বের করতে পারছিস না, তোদেরকে আমি ঘাস কাটার জন্য পাচ্ছি? রুস্তম কাল্লুর ডান হাত। বস, আমরা তো পুরো শহর চষে বেড়াচ্ছি, কিন্তু এই মৃত্যু মাইয়াটা যেন হাওয়ায় মিলাইয়া গেছে। মনে হইতেছে কেউ ওরে নিজের ছায়ার নিচে লুকাইয়া রাখছে। ছায়া? এই কাল্লু ভাই কারোর ছায়ারে ভয় পায় না, তোরা বুঝছিস না রুস্তম। এমনি তো সাধারণ কোনো মেয়ে না, ও হলো আমাদের তুরুপের তাস। কিন্তু বস, ওই মাইয়ারে দিয়া আমরা কি করুম? ওর তো বাপ মা কেউ নাই, টাকাও নাই। টাকা দিয়ে কি করবো গাধা? ওই মেয়েটার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি অদৃশ্য কিংকে মাটির নিচ থেকে টেনে বের করতে পারবো। ওই মেয়েটার জন্য সে নিজের জীবন বাজি রাখবে। বস, ওই অদৃশ্য লোকটার নাম শুনলেই তো গ্যাংয়ের পোলাপান ভয়ে কাঁপে। ওর গায়ে তো আজ পর্যন্ত কেউ একটা আচরও দিতে পারে নাই। তাই তো মিতুকে আমার জানতে চাই। ওই অদৃশ্য লোকটা যতই পাওয়ারফুল হোক, তার দুর্বলতা হলো ওই মেয়েটা। মিতুকে আমার সামনে এনে হাজির কর, তারপর দেখবো ওই কিং একে নিজে এসে আমার পায়ে পড়ে কিনা। বস, খবর পাইছি মেয়েটা নাকি ধানমন্ডির পেছনে একটা বস্তিতে লুকিয়ে আছে। আমাদের পোলাপান অলরেডি ওইখানে পৌঁছায়া গেছে। গুড। ভুল করার জন্য মেয়েটার গায়ে কোনো আচর না লাগে। জ্যান্ত ধরে আনবি, আর যদি কেউ বাধা দিতে আসে সোজা বুকে গুলি চালাবি। আজ রাইতেই খেলা শেষ হবে। কালু ভাই বিকট শব্দে হাসতে থাকে। ফ্যাক্টরির ভেতরে থাকা কুকুরগুলো সেই হাসির শব্দে ভয়ে ডেকে ওঠে। কালু জানে না সে শিকার ধরতে গিয়ে নিজেই এক ভয়ঙ্কর শিকারের ফাঁদে পা দিতে যাচ্ছে। অন্যদিকে বিয়ের পর 1 মাস কেটে গেছে। মেহের বাড়ি ছেড়ে অন্তরের সাথে মিরপুরের একটি ছোট ভাড়া ফ্ল্যাটে উঠেছে। সকাল 7টায় বেডরুমে অন্তরের নাক ডাকার শব্দে মেহেরের ঘুম ভাঙে। মেহের বিরক্তি নিয়ে উঠে গ্লাসে পানি নিয়ে সোজা অন্তরের মুখের উপর ছুঁড়ে মারে। ওরে বাপরে, বন্যা এসে গেছে, বাঁচাও। বন্যা আসেনি, তোমার জম এসেছে। ওঠো বলছি, 7টা বাজে, খেয়াল আছে? আরে বস, মানে বউ, আপনি সকালে উঠেই গায়ে পানি মারলেন কেন? আমি তো আরামসে ঘুমাতেছিলাম, স্বপ্ন দেখতেছিলাম আমরা হানিমুনে কক্সবাজার গেছি। হানিমুন? তোমার মতো একটা ফালতু পিয়নের সাথে আমি হানিমুনে যাব? ওঠো বলছি, আমার জন্য ব্রেকফাস্ট বানাও। আমার অফিসে আজ অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। কিন্তু বউ, আমি তো রাতে মশারি টাঙ্গাতে গিয়ে কোমরে ব্যথা পাইছি। আজকে একটু আপনি ব্রেকফাস্ট বানান না। একটা ডিম ভাজতে কতক্ষণ লাগে? হোয়াট? আমি ডিম ভাজবো? আমি অফিসের হেড অফ ক্রিয়েটিভ, আর আমি তোমার জন্য রান্নাঘরে গিয়ে ঘামবো? ডোন্ট ফরগেট আওয়ার ডিল মিস্টার অন্তর। ডিল তো মনে আছে ম্যাম, কিন্তু ডিলে তো লেখা ছিল না যে সকালে উঠে গায়ে পানি ঢেলে দেবেন। এই শীতে আমি তো নিউমোনিয়া বাদায় মরবো। মরলে আমারই শান্তি। আমি অন্তত বিধবা হয়ে ওই রোজকার প্যারা থেকে বাঁচবো। এখন চুপচাপ রান্নাঘরে যাও। আর শোনো, কালকের মতো ডিমের ভিতরে যেন ডিমের খোসা না থাকে। আরে ম্যাম, ডিমের খোসা খাইলে তো ক্যালসিয়াম বাড়ে। আপনি তো সারাদিন অফিসে বসে থাকেন, আপনার হাড় মজবুত হওয়া দরকার। তুমি কি নিজে থেকে যাবে নাকি আমি ঝাড়ু নিয়ে আসবো? যাই যাই, বাপরে বাপ, সকালে অ্যালার্মের দরকার হয় না।
এই মেসেজ দেখলেই তো ঘুম পালায়। অন্তর লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরা অবস্থায় কাচুমাচু হয়ে রান্নাঘরে যায়। মেহের মুচকে হেসে ওয়াশরুমে চলে যায়। এরপর দুজনে মিলে নাস্তা করে অফিসে চলে আসে। দুপুর 1টা। অফিসে মেহের একদম রাফ টাফ বস। পিনপতন নীরবতা পুরো ফ্লোরে। মেহের ফাইল হাতে অন্তরের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। সবাই ভয়ে তটস্থ। মিস্টার অন্তর আহমেদ, আপনার কি মনে হয় এটা আপনার মামা বাড়ি? ক্লায়েন্টের প্রেজেন্টেশন কোথায়? ম্যাম, মানে প্রেজেন্টেশন তো। প্রেজেন্টেশন তো কি? আমি কি তোমাকে এখানে বসে বসে মাছি মারার জন্য স্যালারি দেই? কাল সারা রাত তুমি কি করেছো? সারা রাত মশারি টাঙ্গাতে টাঙ্গাতে তো যান বের করে দিলেন। প্রেজেন্টেশন করব কখন? হোয়াট? কি বলে তুমি? জোরে বলো, সবাই শুনুক। মানে বলছিলাম, কাল রাতে কারেন্ট ছিল না তো ম্যাম, তাই ল্যাপটপে চার্জ ছিল না। এক্সকিউজ মি, অলওয়েজ এক্সকিউজ মি। তুমি একটা গাধা। আজ লাঞ্চের আগে যদি ফাইল আমার টেবিলে না আসে, তোমার চাকরি আমি খেয়ে ফেলবো। মেহের অত্যন্ত রাগী চোখে তাকিয়ে ডেস্কের নিচে দিয়ে অন্তরের পায়ে তার হিল জুতো দিয়ে শক্ত করে একটা লাথি মারে। ও মা গো, মইরা গেলাম রে। কি হলো অন্তর ভাই, হঠাৎ চিল্লায় উঠলেন কেন? আরে ভাই, নিচে একটা বিশাল বড় ইঁদুর আমার পায়ে কামড় দিছে, একদম হেল জুতুর মতো দাঁড়ালো দাঁত ইঁদুরটার। শাট আপ, একদম ফালতু কথা বলবে না। ফাইল রেডি করো জাস্ট। মেহের আগে গজগজ করতে করতে নিজের কেবিনে চলে যায়। অন্তর পায়ে হাত দিয়ে মুখ কুঁচকে বসে থাকে, কিন্তু কেউ না দেখলেও তার ঠোঁটের কোণে একটা বাঁকা মিষ্টি হাসি লেগে থাকে। রাত 8টায় অফিস টাইম শেষ হয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্তর মেহেরকে বলেছে তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাবে। সে এখন কামরাঙ্গীচরের একটি পুরনো হাসপাতালের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি জানতাম আপনি আসবেন। এত বৃষ্টির মধ্যেও আপনি কথা রেখেছেন। সাধারণ সালোয়ার কামিজ পরা, মায়াবী চেহারার একটি মেয়ে, নাম মিতু। সে এসে দাঁড়ায় অন্তরের পাশে। অন্তরের মুখে কোনো বোকা হাসি নেই, একদম গম্ভীর আর শান্ত এক রূপ। কথা আমাকে রাখতে হতো মিতু। আমি আমার জীবনে একটা মানুষের কাছে ঋণী তোমার বাবা। তাকে কথা দিয়েছিলাম, তার আমানত আমি নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব। কিন্তু তার জন্য আপনাকে কেন এত বড় স্যাক্রিফাইস করতে হবে? আপনার তো সবে বিয়ে হয়েছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভালো থাকতে পারবেন। মেহেরের সাথে আমার বিয়েটা একটা পরিস্থিতি ছিল, কিন্তু কাল্লু ভাইয়ের লোক যেভাবে তোমাকে খুঁজছে, তোমাকে শুধু লুকিয়ে রাখলে চলবে না। আমার নামের সাথে যুক্ত না হওয়া পর্যন্ত তুমি সেফ নও। আমি জানি একে ভাই, মানে অন্তর ভাই, কিন্তু এই বিয়ের তো কোনো ভবিষ্যৎ নেই। বড় আপু কি কখনো আমাকে মেনে নেবে? মেয়েরকে মানানোর দায়িত্ব আমার, কিন্তু তুমি কি সত্যি রাজি? তুমি জানো আমি তোমাকে স্ত্রীর মর্যাদা হয়তো কোনোদিন দিতে পারবো না, শুধু একটা কাগজের সম্পর্ক হয়ে থাকবে এটা। মিতু একটা রহস্যময় ও বিষণ্ণ হাসি দিয়ে অন্তরের চোখের দিকে তাকায়। বৃষ্টির ছাট এসে পড়ছে দুজনের গায়ে। কিছু ঋণ জীবনের চেয়েও বড় হয় অন্তর ভাই। আপনি আমার বাবার জন্য যা করেছেন, তার জন্য আপনার ছায়া হয়ে থাকাটাই আমার জন্য যথেষ্ট। তুমি খুব বড় একটা ঝুঁকি নিচ্ছ মিতু। আমার অন্ধকার জগৎ সম্পর্কে তুমি জানো না, যে কোনো দিন আমার লাশ আসতে পারে। আপনার বিপদ আসার আগেই সেই আঘাতটা আমার উপর দিয়ে যেতে হবে। আমি রাজি, আপনি কাজই রাখুন। অন্তর পকেট থেকে খুব সাধারণ একটা ছোট্ট রিং বের করে মিতুর হাতে পরিয়ে দেয়। পাশেই এতিমখানার বয়স্ক হুজুর এবং কাজীকে নিয়ে আসা হয়। বিয়েটা একদম গোপন থাকবে। কাল্লু ভাইয়ের গ্যাং যেন কোনোভাবে টের না পায় যে মিতু এখন অন্তর আহমেদের স্ত্রী। বলুন। সম্পূর্ণ গোপনীয়তায় বৃষ্টির শব্দের মাঝে তাদের বিয়ে সম্পন্ন হয়। অন্তর কেন নিজের জীবন বাজি রেখে মিতুকে বিয়ে করলো? মিতুর বাবার সাথে অন্তরের কিসের সম্পর্ক? আর কাল্লু ভাই কেন মিতুকে খুঁজছে? সবকিছু জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরের দিন সন্ধ্যায় মেহেরের অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসে কফি খাচ্ছে আর টিভিতে নেটফ্লিক্স দেখছে। কলিং বেল বেজে ওঠে। অন্তর অত্যন্ত নার্ভাসভাবে দরজা খোলে। তার পেছনে মিতু। এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলে তুমি? আর তোমার পেছনে ওকে? কোনো গেস্ট নাকি? মানে বস, ও হলো গিয়া মিতু। মিতু কে? তোমার গ্রামের কোনো কাজিন টাজিন নাকি? তা ওকে বসতে বলো আর আমাকে আরেক কফি বানিয়ে দাও। বস, মানে বউ,
ও কাজের না, ও হলো আমার দ্বিতীয় স্ত্রী। মেহেরের হাতের কফির মগটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। 1 সেকেন্ডের জন্য পুরো ঘর যেন নিস্তব্ধ হয়ে যায়। মেহেরের চোখ বড় বড় হয়ে গেছে। কি বললে তুমি? আরেকবার বলো, তোমার কি? মানে সেকেন্ড ওয়াইফ গতকাল রাতে বিয়ে করেছে। হোয়াট দ্য হেল, আর ইউ ক্রেজি? তুমি বিয়ে করেছো? আমার সাথে বিয়ের 1 মাস যেতে না যেতেই তুমি আরেকটা বিয়ে করেছো, তাও আবার ওই বস্তির মেয়েকে। আরে বস আসতে, আশেপাশে ফ্ল্যাটের মানুষ তো শুনবে। আমি তো আপনার থেকে পারমিশন নিতে আসছিলাম। পারমিশন? আমি তোমাকে খুন করবো আজ, ইডিয়েট, রাবিশ, চিটার। মেহের হাতের কাছে থাকা টিভির রিমোট, ফুলদানি, সোফার কুশন সব এলোপাথারি অন্তরের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। অন্তর প্রাণ বাঁচাতে ডাইনিং টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। আরে ম্যাম, রিমোটটা ভাঙেন না, কালকেই তো নতুন ব্যাটারি লাগাইলাম। ও মা গো, ফুলদানিটা তো মাথায় লাগলে আমি স্পট ডেড। তোকে আজ আমি ডেট করেই ছাড়বো। তুই জানিস তুই কার সাথে গেম খেলছিস? আমি তোকে ডিভোর্স এক্ষুনি দিব। মিতু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। সে এবার খুব শান্তভাবে এগিয়ে গিয়ে মেহেরের পায়ের কাছে বসে তার পা ছুঁয়ে সালাম করে। বড় আপু কেমন আছেন? আমাকে মাফ করে দিন। ডোন্ট টাচ মি। বড় আপু? আমি তোর কোন জনমের বড় আপু রে? হ্যাঁ, তুই জানিস এই লোকটা আমার হাজবেন্ড? আমি সব জানি আপু। আমি আপনার সংসারে কোনো ভাগ বসাতে আসিনি। আমাকে শুধু এই বাড়ির একটা কোণায় থাকতে দিন। আমি আপনাদের রান্না করে দেব, ঘর মুছে দেব, সব কাজ করব। আমাকে তাড়াবেন না প্লিজ। ও, তুই তো দেখি মহা সতী সাবিত্রী। হ্যাঁ, আর ওই টেবিলের নিচে বাদর, বের হ, বের হ বলছি। আমি আজ তোকে পুলিশে দেব। বস, পুলিশে দিলে তো মান সম্মান আপনারই যাবে। লোকে বলবে মেহের ম্যামের স্বামী 2টা বিয়ে কইরা অ্যারেস্ট হয়েছে। তার চেয়ে বরং গড়ি ফসলা করেন না। ফয়সালা, দাঁড়া, আমি রান্নাঘর থেকে বটি নিয়ে আসছি। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে, মিতু আমাকে বাঁচা। বস, কালকে ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা কিন্তু একদম রেডি। বডি দিয়ে কোপ দিলে কাল অফিসে প্রেজেন্টেশন কে দেবে? তোর প্রেজেন্টেশন আমি চুলাই দিই, হারামি কোথাকার। মেহের সত্যি সত্যি কিচেন থেকে একটা ঝাড়ু নিয়ে তেড়ে আসে। সারা ঘরময় অন্তরকে দৌড়াতে থাকে সে। মিতু একপাশে দাঁড়িয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করতে শুরু করে। প্রায় আধা ঘন্টা এই ইঁদুর বিড়াল দৌড়ের পর মেহের হাঁপিয়ে ওঠে। রাগে গজগজ করতে করতে সে নিজের বেডরুমে ঢুকে সশব্দে দরজা আটকে দেয়। অন্তর দরজার বাইরে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, বস, অন্তত রাতের খাবারটা তো খেয়ে ঘুমাবেন। আমি কি মুডের হোটেল থেকে বিরিয়ানি আনবো? ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। মিতু নীরবে কিচেনে গিয়ে রাতের জন্য সামান্য কিছু রান্না বসায়। রাতের খাওয়া শেষে 3 জনের মধ্যে একটা থমথমে শীতল যুদ্ধ বিরাজ করে। মেহের তার ঘরে খিল দিয়েছে। মিতু ড্রয়িং রুমের ফ্লোরে পাটি বিছিয়ে শুয়েছে, আর অন্তর সোফায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 2টোয় ঘর পার হয়। চারপাশ নিস্তব্ধ। মিতু আর মেহের গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই অন্তরের চোখ দুটো বদলে যায়। সোফা থেকে নিঃশব্দে উঠে বসে সে। আজ সকালে অফিসে ঘটে যাওয়া একটা ঘটনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সকালে অফিসে মেহেরের সাথে আসলাম নামের এক প্রভাবশালী ক্লায়েন্টের চরম ঝামেলা হয়েছিল। লোকটা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। আসলাম বলেছিল, কি ম্যাডাম, এই সামান্য অ্যাডভার্টাইজিংয়ের জন্য আপনি আমার থেকে 10 লাখ টাকা চান? আপনি জানেন আমি কে? আপনি যেই হন না কেন আসলাম সাহেব, এইটাই আমার রেট। পছন্দ না হলে ডিল ক্যান্সেল। আর আমি এমনি তো গুন্ডাদের সাথে ডিল করি না। মুখ সামলে কথা বলবেন মেহের ম্যাডাম। রাস্তাঘাটে একা চলাফেরা করেন, কোন দিন যে স্কুটি থেকে হাওয়া হয়ে যাবেন টেরও পাবেন না। অন্তর তখন মেহেরের পেছনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল আর ট্রে হাতে কফি পরিবেশন করছিল। আসলাম যাওয়ার সময় অন্তরের দিকে তাচ্ছিল্যে হাসি দিয়ে যায়, কিন্তু আসলামের চেহারাটা তার মগজে গেঁথে গিয়েছিল। কেউ তার বউকে হুমকি দেবে আর সে চুপ করে থাকবে, তা তো হয় না। অন্তর ফ্ল্যাটের দরজা অত্যন্ত সন্তর্পণে খুলে অন্ধকারে বাইরে বেরিয়ে আসে।
প্রায় 1 ঘন্টা পর সে গিয়ে পৌঁছায় নারায়ণগঞ্জের শীতললক্ষা নদীর তীরের এক বিশাল গোডাউনের সামনে। গোডাউনটি আসলামের। কিছুক্ষণ পরে গোডাউনের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। চারিদিকে আসলামের লোকজনের চিৎকার। গোডাউনের ভেতর ঘুটঘুটে অন্ধকার আর ধোঁয়ার মধ্যে আসলামকে কারা যেন কপিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। তার সারা শরীর রক্তাক্ত। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কে রে তুই? আমার মাল সব জ্বালায়া দিলি? ভাই আমারে ছাইরা দে। আমি তোর কি ক্ষতি করছি? তুই কি কাল্লু ভাইয়ের লোক? আমারে মাইরা ফেলিস না ভাই। অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো কথা বলে না, তার মুখে কোনো কথা নেই। তুই যেই হোস তোরে আমি জ্যান্ত পুইতা ফালামু। আমার পোলাপান এখনই আইসা পড়বো। লোকটা ধীর পায়ে এগিয়ে আসে। লোকটার হাতটা শুধু দেখা যায়। লোকটার হাতে সে সস্তার ডিজিটাল ঘড়িটা, যা অন্তর সবসময় অফিসে পরে থাকে। ঘড়ির চেনটা একটু ছেঁড়া। লোকটা তার হাতের জ্বলন্ত সিগারের ছাইটা অত্যন্ত আয়েশ করে আসলামের মুখের ওপর ঝেড়ে দেয়। আসলাম আর্তনাদ করে ওঠে। এরপর লোকটা পকেট থেকে একটি লাইটার বের করে নিচে পড়ে থাকা পেট্রোলের লাইনে ছুঁড়ে মারে। না। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পুরো গোডাউনে। অন্ধকারের সেই ছায়ামূর্তি ধীর পায়ে আগুনের পেছন দিয়ে হেঁটে বেরিয়ে যায়। মেহেরের কোনো ধারণাই নেই যে তার বোকা স্বামী রাতের অন্ধকারে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে। তার বসকে দেওয়া হুমকির চরম মূল্য আসলামকে নিজের গোডাউন আর জীবন দিয়ে চোকাতে হলো। এই আগুনের ভয়াবহতার পর রাতের অন্ধকার কেটে মিরপুরের ফ্ল্যাটে সকালের আলো ফুটেছে। গত রাতের সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি এখন আবার সাদাসিধে অন্তর হয়ে ডাইনিং টেবিলে বসে চায়ে পাউরুটি চুবিয়ে খাচ্ছে। মেহের নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে, আর মিতু কিচেনে থালা বাসন ধোয়ার কাজ শেষ করে খুব সন্তর্পণে একটা নীল রঙের টিফিন বক্স অন্তরের ব্যাগের এক কোনায় ঢুকিয়ে দেয়। কি দিলা ব্যাগের ভিতরে? বোমা টোমা নাকি? আস্তে কথা বলুন, আপু শুনে ফেলবে। আপনার জন্য সরিষা ইলিশ রেঁধেছি। ওরে বাপরে, সরিষা ইলিশ! আমার তো এখনো জিভে জল চলে আসছে। অফিসে গিয়ে খাবেন, আপুর সামনে আবার বক্স বের করবেন না, কিন্তু তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। ঠিক এমন সময় মেহের নিজের ঘর থেকে হনহন করে বেরিয়ে আসে। তার হাতে একটা লাল রঙের দামি টিফিন বক্স। সে সোজা অন্তরের সামনে এসে দাঁড়ায়। এই নাও, এটা তোমার ব্যাগে রাখো। এটা কি বস মানে বউ? বাসায় অন্তত আমাকে বস ডাকবে না, বলে দিলাম। আর এটা তো তোমার লাঞ্চ আছে। লাঞ্চ? আপনি আমার জন্য লাঞ্চ বানাইছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। বেশি খুশি হওয়ার কিচ্ছু নেই। কাল রাতে চাইনিজ অর্ডার করেছিলাম, অনেকগুলো বেঁচে গেছে। ফেলে দিব নাকি? তাই বক্সে ভরে দিলাম। কিন্তু আমি তো... অন্তর অসহায় চোখে একবার মিতুর দিকে তাকায়। মিতু ইশারা করে তাকে চুপ থাকতে বলে। তুমি তো কি ফেলে দেওয়া খাবার তুমি না খেলে কি রাস্তার কুকুরকে দেব? না না, রাস্তার কুকুর খাবে কেন? আমি তো আপনার মানে বাধ্য এমপ্লয়ি, আমি খাবো। মেহের ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায়। সকালে এই 2 টিফিন বক্সের বোঝা নিয়ে বাসে ঝুলে অফিসে পৌঁছায় অন্তর। কাজের চাপে খুব দুপুর গড়িয়ে ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:30। অফিসের অন্য সবাই লাঞ্চের জন্য নিচে নেমে গেলেও ক্যাফেটেরিয়াতে অন্তর একদম একা বসে আছে, 2টো বক্স সামনে নিয়ে। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এখন আমি কোন বক্সটা খুলবো? ঠিক এই মুহূর্তে মেহের ক্যাফেটেরিয়াতে ঢোকে। তার হাতে 1 মগ ব্ল্যাক কফি। সে সোজা এসে অন্তরের সামনের চেয়ারটা টেনে বসে। কি ব্যাপার? খাবার হাওয়া খাচ্ছ না কেন? মানে ঠান্ডা হয়ে গেছে তো, তাই ভাবছিলাম ওভেন একটু গরম করে নিই। গরম করার দরকার নেই, চাইনিজ ঠান্ডা খেতেও ভালো লাগে। বক্সটা খোলো। ম্যাম, আমার না আজ পেটটা একটু কেমন জানি করতেছে। এই চাইনিজ খাইলে কি গ্যাস্ট্রিক হবে? ও আচ্ছা, আমার রান্না খাবার খেলে তোমার গ্যাস্ট্রিক হয়, আর ওই বস্তির মেয়ের হাতের রান্না খেলে বুঝি হজম শক্তি বেড়ে যায়? আরে না না, মিতু আবার রান্না করবে কোথা থেকে? ওর তো হাত পুড়ে গেছে সকালে। মিথ্যে কথা একদম বলবে না অন্তর। আমি দেখেছি সকালে ওই মেয়েটা তোমার ব্যাগে একটা নীল বক্স ঢুকিয়ে দিচ্ছিল। বের করো ওই বক্সটা। অন্তর কাঁপা কাঁপা হাতে ব্যাগের ভেতর থেকে নীল বক্সটা বের করে টেবিলের ওপর রাখে।
মেহের বক্সটার দিকে একবার তাকিয়ে একটা তাচ্ছিল্যর বাঁকা হাসি দেয়। সরিষা ইলিশ, বাহ, খুব তো যত্ন করে রেঁধেছে। গন্ধ তো পুরো অফিস মাথায় তুলেছে। গন্ধ না ম্যাম, সুবাস। তা এখন আমি কি করুম? বক্সটা তো 2টা। সেটাই তো আমি দেখতে এসেছি। তুমি কার রান্না খাবে? তোমার ওই সতী সাথী দ্বিতীয় বউয়ের রান্না, নাকি আমার ফেলে দেওয়া এই চাইনিজ? আমি বরং আজকে লাঞ্চই করব না, আজকে আমার রোজা ম্যাম। ফালতু জোকস একদম না। তুমি যদি আজ আমার আনা এই চাইনিজ না খেয়ে ওই মেয়ের খাবার মুখে তোলো, তাহলে কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। তোমার চাকরি নট। চাকরি নট? মানে আমাকে ফায়ার করবেন সামান্য এক বক্স খাবারের জন্য? সামান্য খাবার না, এটা আমার ইগোর ব্যাপার। আমি তোমাকে একটা খাবার দিলাম আর তুমি সেটা ফেলে ওই মেয়ের খাবার খাবে, এটা আমি মানবো না। অন্তর চরম বিপদে পড়ে যায়। সে লাল বক্সটা খুলতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে মিতুর মেসেজ। 1 মিনিট ম্যাম, একটা ইমার্জেন্সি মেসেজ আইছে। কার মেসেজ? ওই মেয়েটার তো। না মানে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে। অন্তর মেসেজটা ওপেন করে। মিতু লিখেছে, আমার হাতের রান্না যদি আপনি আজ না খেয়েছেন, তাহলে আমি আজই ছাদ থেকে লাফ দেব। আমি জানি আপু আপনাকে ওনার খাবার খেতে বাধ্য করছে। ইয়া মাবুদ, এই মেয়ে তো দেখি আপনার চেয়ে 1 ডিগ্রি উপরে। এখন আমি কই যাই? কি হলো? মেসেজ পড়তে পড়তে কি খাবারের কথা ভুলে গেলে? ম্যাম একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? আমি কি 2টা খাবারই খাইতে পারি না? মানে আপনারটাও খাইলাম, আবার ওই নীল বক্সটাও খাইলাম। তাইলে তো আর কারো এগোতে লাগবো না। 2 বক্স খাবার তুমি একাই খাবে? তোমার পেট নাকি ডাস্টবিন? আমার পেট ডাস্টবিনই সই ম্যাম, তবু গরিবের চাকরিটা তো বাঁচবে, আর তাছাড়া আরেকজনের জীবনও বাঁচবে। কার জীবন? ইয়ে মানে আমার নিজের জীবনের কথাই কইলাম আর কি। চাকরি গেলে তো না খাই আমরম। ঠিক আছে, খাও। আমি এখানেই বসে আছি, চোখের সামনে বসে দেখবো তুমি কিভাবে 2টো বক্স শেষ করো। অন্তর প্রথমে লাল বক্স থেকে ফ্রাইড রাইস আর চিকেন খেতে শুরু করে। মেহের একদৃষ্টি তাকিয়ে আছে তার খাওয়া দেখবে বলে। চিকেনটা তো শেষ স্বাদ ম্যাম, মানে হইতাছে আপনি নিজের হাতে বানাইছেন। বেশি পাম দিচ্ছ আমাকে, আর এই পাম দেওয়ার স্বভাবের জন্যই তো তুমি আজকে এই অবস্থায়। আরে ম্যাম, বউয়ের মানে বসের দেওয়া বিষ খাইলেও তো বলতে হয় আহা কি অমৃত। বেশি কথা না বলে খেয়ে শেষ করো, আমি রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। তো আপনার ছোঁয়া তো লাগছে, তাতেই স্বাদ বাইরে গেছে। ফ্ল্যাটিং করছো আমার সাথে? হ্যাঁ, ভুলে যেও না আমাদের ডিলের কথা। তুমি শুধুই আমার এমপ্লয়ি। ভুলে নেই ম্যাম, ডিল অনুযায়ী আমি আপনার বাধ্য এমপ্লয়ি, আর এমপ্লয়িরা তো বসের একটু প্রশংসা করবেই। চাইনিজ শেষ করে অন্তর নীল বক্সটা খোলে। সরিষা ইলিশের গন্ধে চারপাশ মোমো করে ওঠে। মেহেরের চোখে মুখে একটা অদ্ভুত বিরক্তি ফুটে ওঠে। তাড়াতাড়ি শেষ করো, আমি বেশিক্ষণ এই গন্ধ সহ্য করতে পারবো না। ম্যাম আপনি একটু টেস্ট করবেন? একটু দেই, কাটা বাইসে দে মনে। নেবার ওই মেয়ের হাতের এক দানা খাবারও আমি মুখে তুলবো না, তুমি গিলতে থাকো। কিন্তু ম্যাম এই ইলিশ মাছের যে সাইজ, একা খাইলে তো আমার হার্ট অ্যাটাক হইতে পারে। হলে হবে, তুমি গিলবে আজ। একটা ভাতও যেন বক্সে না থাকে। অন্তর বাধ্য হয়ে এক গাদা ভাতের সাথে সরিষা ইলিশ মেখে মুখে দেয়। খাবারটা সত্যিই দারুণ হয়েছে, কিন্তু এত খাবার একসাথে খাওয়ার একটু পরে তার পেটের ভেতর রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। উফ ম্যাম, পেটটা মনে হয় ফাইটা যাইবে, আর পারতেছে না। আর তোমার তো 2 লোকমা ভাত আছে, শেষ করো শেষ করো। আমার গলায় আইসা আটকে আছে, একটু পানি তো অন্তত খাইতে দেন। আগে ভাত শেষ করো, তারপর পানি। অন্তর চোখ মুখ খিচিয়ে কোনো মতে পুরো টিফিন বক্সটা খালি করে। এরপর ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে টেবিলের উপর মাথা এলিয়ে দেয়। ম্যাম আজকে আমাকে ছুটি দিয়ে দেন, আমার পেটের ভেতর মনে হইতেছে কেউ হাতুড়ি দিয়ে পিড়ে যাচ্ছে। ছুটি? এত সহজে? দুপুর 3টায় একটা মিটিং আছে, ওই মিটিংয়ে প্রেজেন্টেশন তুমি দেবে। আমি তো কথাই বলতে পারতেছি না, রেকর্ড উঠতেছে শুধু চাইনিজ আর ইলিশ মাছের। সেটা তোমার প্রবলেম। তুমি 2 বইয়ের হাতে রান্না খেয়ে মহারাজা হয়েছো, এখন ঠেলা বুঝো। ম্যাম গরিবের সাথে এমন জুলুম আল্লাহ সইব না। মেহের কফির মগটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। অন্তরের করুণ অবস্থার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নিও। আর শোনো,
কাল থেকে শুধু আমার টিফিনটাই খাবে। ওই নীল বক্স যেন আর না দেখি। জি ম্যাম, কাল থেকে আমি ঘাস খাম, তাও এই 2 বক্সের পাল্লায় আর পড়ুম না। মেহের নিজের কেবিনের দিকে পা বাড়ায়। অন্তর পেটে হাত দিয়ে বসিয়ে থাকে। তার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মেহেরের যাওয়ার পথের দিকে তাকিয়ে সেও মুচকে হাসে। মেহেরের এই ছোট ছোট অধিকার খাটানোটা অন্তরের কাছে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। অফিসে দুপুরবেলা সেই 2 টিফিন বক্সের যুদ্ধের পর অন্তরের গ্যাস্ট্রিকের ব্যথা কমতে কমতে রাত গড়িয়ে যায়। 2 বউয়ের কড়া শাসন আজ রাতে অন্তরের শোয়ার জায়গা হয়েছে ড্রয়িং রুমের সোফায়। রাত 11টা বাজে। ড্রয়িং রুম থেকে অন্তরের নাক ডাকার শব্দ ভেসে আসছে। মেহের নিজের রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। গ্রিল ধরে বাইরের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে আছে মিতু। মেহের ধীর পায়ে মিতুর পাশে এসে দাঁড়ায়। তোর কি ঘুম আসছে না মিতু? না আপু, অভ্যেস নেই তো এই শহরের বদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার। বাতাসগুলো কেমন যেন ভারী। বাতাস ভারী না, আসলে এবারের পরিবেশটাই ভারী হয়ে আছে। আচ্ছা মিতু, তুই তো দেখতে বেশ সুন্দর, তোর বয়সও কম, তুই সব জেনেও কেন ওই বোকা ছেলেটার ঘাড়ে এসে পড়লি? বোকা ছেলে? আপনি ওনাকে বোকা ভাবেন আপু? ভাবো না তো কি, ওই গাধাটার কোনো কাণ্ডজ্ঞান আছে? অফিসে বকা খায়, রাস্তায় বকা খায়, আর ঘরে এসে তো তুই দেখছিসই। তোর নিজের জীবনের কি কোনো মায়া নেই? কেন এমন একটা ছেলেকে বিয়ে করলি যার কোনো ভবিষ্যৎ নেই? মিতু দূরের আকাশের দিকে তাকায়। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, যা সে খুব সন্তর্পণে শাড়ির আঁচলে মুছে ফেলে। যে জীবনটা আমি এখন বাঁচছি আপু, সেটা তো আমার জীবন নিজের নয়। এই জীবনটা তো উনি আমাকে ধার দিয়েছেন। ধার দিয়েছেন মানে? তুই কি কোনো উপন্যাসের ডায়লগ দিচ্ছিস? হ্যাঁ, জীবন আবার কেউ কাউকে ধার দেয় নাকি? দেয় আপু। যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু তাড়া করে ফেলে, তখন কেউ একজন নিজের সবটুকু দিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। উনি সেই ঢাল। তুই এসব কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তুই ওকে ভালোবাসিস নাকি ওর কোনো টাকার লোভ দেখিয়েছিল তোকে? ভালোবাসা শব্দটা খুব ছোট আপু। ওনার প্রতি আমার যেটা আছে সেটা হলো অন্ধবিশ্বাস আর এক পাহাড় সমান ঋণ। যেদিন ওনার বিপদ আসবে, আমি এই ধার দেওয়া জীবনটা হাসি মুখে ফিরিয়ে দেব, একটুও ভাববো না। মেহের অবাক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে থাকে। এই বয়সের একটা মেয়ে এত ভারী কথা কিভাবে বলছে, তা মেহেরের কর্পোরেট ব্রেনে কিছুতেই ঢোকে না। কিন্তু মিতুর চোখের দিকে তাকিয়ে মেহেরের বুকের ভেতর একটা অদ্ভুত মায়া কাজ করে। তুই খুব অদ্ভুত মিতু, তোর কথাগুলো একদম ওই ছন্নছাড়া ছেলেটার মতোই পাগলাটে। কিন্তু শোন, কাল থেকে আর ওই লুকিয়ে লুকিয়ে টিফিন বক্সে ইলিশ মাছ ভেজে দিবি না, আমার হতে লাগে। আচ্ছা আপু, দেব না, কিন্তু আপনি ওনাকে এত বোকা দেবেন না প্লিজ। ওনার খুব কষ্ট হয়। কষ্ট হলে হবে, আমার কথা শুনতে হলে বকা তো খেতেই হবে। চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি চল। মেহের নিজের অজান্তেই মিতুর কাঁধে একটা হাত রাখে, বড় বোনের মতো। মিতু একটু হাসে। 200 দিনের মাঝখানে এক অদ্ভুত নীরব এবং পবিত্র একটা সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। সপ্তাহের কাজের চাপ শেষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় বৈশাখী মেলার আয়োজন বসেছে। মেহের এবং মিতু দুজনেই সুন্দর শাড়ি পরে মেলায় এসেছে, আর তাদের পেছনে 2 হাতে 4-5টা শপিং ব্যাগ ঝুলিয়ে কুলি সেজে হাঁসফাঁস করতে করতে হাঁটছে অন্তর। বস, মানে বউ, আর কতক্ষণ হাঁটবেন? আমার হাত তো ছিঁড়াইতেছে, ব্যাগগুলো মনে হয় পাথরে ভরা। চুপচাপ হাঁটো মিতু, প্রথমবার ঢাকায় মেলা দেখতে এসেছে, আমি ওকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। আর তুমি তো আমাদের বাধ্য এমপ্লয়ি, ব্যাগ তোমাকেই টানতে হবে। আপু, ওনার কষ্ট হচ্ছে, আমাকে 2টা ব্যাগ দিন না। একদম না মিতু, তুই ওর বউ হতে পারিস, কিন্তু আমি তো ওর বস, আমার ডিউটি ওকে দিয়ে খাটিয়ে নেওয়া। চল, ওই দিকটায় মাটির গয়না বিক্রি করছে, ওখান থেকে তোর জন্য কিছু কিনবো। তারা 3 জন মেলার একটা ভিড়ভাট্টা গলিতে ঢোকে। হঠাৎ 4-5 জন বখাটে ছেলে মেহের এবং মিতুর দিকে বাজে দৃষ্টিতে তাকাতে থাকে। রতন নামের একটা ছেলে সামনে এগিয়ে আসে। কি ব্যাপার মামুনি, দুজন একলগে মেলায় আইছো? লগে কোনো পুরুষ মানুষ নাই? এই কুলিডারে দিয়া কি আর মেলা ঘোরা যায়?
মুখ সামলে কথা বলো, রাস্তা ছাড়ো আমাদের, ফাজিল কোথাকার। আরে বাপ্পারে, ম্যাডামের তো দেখি মেজাজ অনেক কড়া। তা ম্যাডাম, এই গরমে এত রাখলে তো সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাইব। রতন হাসতে হাসতে হঠাৎ হাত বাড়িয়ে মেহেরের শাড়ির আঁচলটা শক্ত করে টেনে ধরে। মেহের ভয় আর রাগে ছিটকে পিছিয়ে যায়। মিতু আতঙ্কে মেহেরের হাত চেপে ধরে। হাউ ডিয়ার ইউ, হাত ছাড়ো আমার। অন্তর, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, ও আমাকে ধরলো কিভাবে? ইয়ে মানে ভাইয়া, আপনারা তো এলাকার বড় ভাই মনে হইতাছে। আমরা গরিব মানুষ, বউদের নিয়ে একটু ঘুরতে আইছি। ভাইয়া মাফ করে দেন, আমরা চলে আইতাছি। হা হা হা, এই কুলির বাচ্চা তো দেখি পুরাই কাপুরুষ। বউয়ের আঁচল ধরে টান দিলাম, আর ও আমার কাছে মাপ চায়? যা ভাগ তুই এখানে থেকে। তোর বউকেও আমরা ভালো কইরা মেলা ঘুরাই দেবনি। অন্তর, তুমি একটা অমানুষ, তুমি একটা কাপুরুষ। নিজের চোখের সামনে তোমার বউদের অপমান করছে, আর তুমি মাপ চাইছো? তুমি মরতে পারো না? ম্যাম, আমি তো গরিব পিয়ন, ওনাদের গায়ে অনেক জোর, মারলে তো আমার হাড়গোড় ভেঙে যাইব। আপনারা একটু দাঁড়ান, আমার না খুব বাথরুম চাপছে। আমি মেলার ওই পাবলিক টয়লেট থেকে আইসা তারপর ওনাদের সাথে মিটমাট করতেছি। অন্তর ব্যাগগুলো মেহেরের পায়ের কাছে নামিয়ে রেখে দৌড়ে মেলার পেছনের পাবলিক টয়লেটের দিকে চলে যায়। মেহের ঘৃণায় আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। রতন তার সাঙ্গপাঙ্গদের মেহেরের কাছে দাঁড় করিয়ে টয়লেটের দিকে যায়। তোরা দাঁড়া, আমি ওই কুলির বাচ্চারে টয়লেটের ভেতরে চুব্বাইয়া মাইরে আসি, তারপর ম্যাডাম করে নিয়ে ঘুম। রতন শীষ বাজাতে বাজাতে পাবলিক টয়লেটের ভেতরে ঢোকে। ভেতরটা একদম ফাঁকা আর পিনপতন নীরব। বেসিনের সামনে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে অন্তর। কিরে কুলির বাচ্চা, বাথরুমে এসে প্যান্ট নষ্ট করতেছিস নাকি ভয়ে? অন্তর খুব শান্তভাবে ঘুরে দাঁড়ায়। হাসিটা আর নেই, চোখের দৃষ্টিটা বরফের মতো ঠান্ডা। রতন কিছু বোঝার আগেই অন্তর একটা বিদ্যুতের মতো ক্ষিপ্রতায় রতনের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে সোজা বাথরুমের শক্ত টাইলসের ফ্লোরে আছড়ে ফেলে। বাঁচাও। কোনো কথা নেই। অন্তর তার ডান পা দিয়ে রতনের ডান হাতের কোণের ওপর এমন জোরে একটা চাপ দেয় যে হাড় ভাঙার মটমট শব্দ পুরো বাথরুমে প্রতিধ্বনিত হয়। রতন ব্যথায় জ্ঞান হারানোর উপক্রম হয়। অন্তর এবার রতনের বাম হাতটা টেনে বেসিনের শক্ত মার্বেলের পাথরের ওপর রেখে নিজের কনুই দিয়ে সজোরে আঘাত করে। দ্বিতীয় হাতটাও ভেঙে টুকরো হয়ে যায় রতনের। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। অন্তর অত্যন্ত ধীরস্থিরভাবে বেসিনের কলটা ছাড়ে। খুব মনোযোগ দিয়ে নিজের হাত দুটো সাবান দিয়ে ধোয় সে। আয়নার দিকে তাকিয়ে নিজের সস্তা শার্টের কলারটা ঠিক করে, চুলটা একটু গুছিয়ে নেয়। তারপর একটা বোকা হাসি মুখে ঝুলিয়ে টয়লেট থেকে বেরিয়ে আসে। বাথরুমটা কইরা খুব শান্তি পাইলাম। তা বস, আপনারা এখন এখানে খাড়াই আছেন? তুমি একটা জানোয়ার অন্তর, তোমার মতো বক ধার্মিক আমি আর দেখিনি। আরে ম্যাম, বকা দেন কেন? চলেন ফুচকা খাই, ওইদিকে খুব সুন্দর ফুচকার দোকান দেখছি। ফুসকা? আমি তোমার সাথে এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। কিন্তু ওই গুন্ডাগুলো কোথায় গেল? মেহের অবাক হয়ে চারদিকে তাকায়। রতনের সাঙ্গপাঙ্গরা তাদের বড় ভাইয়ের খোঁজে টয়লেটের দিকে গিয়ে আর ফিরে আসেনি। জায়গাটা একদম ফাঁকা। গুন্ডারা মনে হয় অন্য কোনো সুন্দরী মায়া দেখে চলে গেছে ম্যাম। বাদ দেন না, চলেন ফুচকা খাইতে খাইতে মেজাজ ঠান্ডা করি। অদ্ভুত, ছেলেগুলো হঠাৎ করে হাওয়া হয়ে গেল কিভাবে? আর তোমার শার্টের হাতায় এই লাল দাগটা কিসের অন্তর? ও, এটা তো ম্যাম পান। বাথরুমে একজন পান খেতেছিল, তার পানির পিক আইসা আমার গায়ে পড়েছে। মেজাজটাই খারাপ। চলুন তো ম্যাম, তাড়াতাড়ি বাসায় যাই। মেহের সন্দেহপূর্ণ দৃষ্টিতে অন্তরের শার্টের দাগটার দিকে তাকায়, কিন্তু সে আর কথা বাড়ায় না। মিতু নীরবে অন্তরের চোখের দিকে একবার তাকায়। মিতু বুঝতে পারে ওই বাথরুমের ভেতর রতনের কি পরিণতি হয়েছে। মেলার ধকল শেষে সবাই বাসায় ফিরে যে যার মতো ঘুমিয়ে পড়ে। রাত তখন 3টার কাটা ছুঁয়েছে।
চারপাশ খুটখুটে অন্ধকার। হঠাৎ পানির তৃষ্ণায় মেহেরের ঘুম ভেঙে যায়। সে নিজের রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগুতে থাকে। ড্রয়িং রুমের ভেতর দিয়ে যাওয়ার সময় মেহের খেয়াল করে সোফার উপর অন্তরের কাঁথাটা পড়ে আছে, কিন্তু অন্তর সেখানে নেই। মেহের পানি ঢালতে গিয়ে হঠাৎ ব্যালকনির দিকে থেকে আসা একটা কড়া গন্ধ পায়। মেহের মনে মনে বলে, এটা তো দামি সিগারেটের গন্ধ। অন্তর তো জীবনও দামি সিগারেট খায় না, ও তো সস্তা বিড়ি খায়। বেলকুনি থেকে মেহের হাতের কাচের গ্লাসটা নিয়ে পা টেপে টেপে ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। অন্ধকারে যা দেখে তাতে তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়। অন্তর ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা সেই অন্তর নয় যাকে মেহের চেনে। সারাদিন যে ছেলেটা একটু কুঁজো হয়ে ঘাড় নিচু করে হাঁটে, সে একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ এক অদ্ভুত আভিজাত্য, এক ভয়ঙ্কর গাম্ভীর্য। তার ডান হাতে একটি দামি কিউবান সিগার জ্বলছে, যার ধোঁয়া বাতাসে মিলে যাচ্ছে। অন্তর তার কানে একটা ছোট কালো ব্লুটুথ ডিভাইস লাগিয়ে ফিসফিস করে কারো সাথে কথা বলছে। রাতের নিস্তব্ধতায় মেহের কান পাতে সেই হিমশীতল কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পায়। শিপমেন্টটা পোর্ট থেকে ক্লিয়ার করো। কাস্টমসের জায়গায় টাকা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর শোনো বস, কিন্তু রফিক তো পুলিশের কাছে মুখ খোলার হুমকি দিছে, ওরে কি করবো? যে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য কাল সকালের সূর্য না দেখে ওর এমনভাবে শেষ করবি যেন ওর পরিবারও ওর হাড়গোড় খুঁজে না পায়। আন্ডারস্ট্যান্ড? মেহেরের বুকের ভেতরটা ধক করে ওঠে। এ কণ্ঠস্বর অন্তরের, কিন্তু কথা বলার ভঙ্গি, গলার স্বর আর এই ভয়ঙ্কর আদেশ, এগুলো কোনো সাধারণ পিয়নের হতে পারে না। মেহেরের হাত কাঁপতে শুরু করে। হাতের গ্লাসটা ফসকে ফ্লোরে পড়ে সশব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে অন্তর সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকায়। ব্যালকনির হালকা আলোতে মেহের অন্তরের চোখ দুটো দেখতে পায়। সেই চোখে কোনো বোকামি নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক শিকারী নেকড়ের মতো হিংস্র, তীক্ষ্ণ আর বরফ শীতল দৃষ্টি, যা সরাসরি মেহেরের অস্তিত্ব কাঁপিয়ে দেয়। তুমি তুমি কে? তুমি কি ছিলে এতক্ষণ? ম্যাম আপনি? মুহূর্তের মধ্যে অন্তরের চেহারার হিংস্র ভাবটা গায়েব হয়ে যায়। সে সিগারটা নিচে ফেলে পা দিয়ে পিষে দেয় এবং আবার আগের মতো কুজু হয়ে বোকা একটা হাসি মুখে ফুটিয়ে তোলে। আরে ম্যাম আপনি এত রাইতে ওইটা এসছেন? আমি তো ঘুম আসতেছিল না দেখে একটু বেলকনিতে যে বাতাস খেতেছিলাম। মিথ্যে কথা বলবে না, আমি সব শুনেছি। তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? আর ওই লাশ, পোর্ট, শিপমেন্ট, এসব কিসের কথা বলছিলে তুমি? ওই দামি সিগারেটটা কার ছিল? কি যে কোন ম্যাম, আমি আবার দামি সিগারেট কই পাবো? ওইটা তো রাস্তা থেকে করে আনা একটা বেরি। আর ফোনে তো আমি ওই যে যাত্রাপালার ডন চরিত্রের রিহার্সাল করতেছিলাম। কালকে তো আমার পার্ট আছে। শাট আপ, একদম চুপ। তুমি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, তোমার ওই চোখের দৃষ্টি আমি দেখেছি অন্তর। তুমি একটা প্রতারক। তুমি কে? আমি কাকে বিয়ে করেছি? ম্যাম আপনি বেশি ভাবতেছেন। আপনি তো জানেনই আমি আপনার অফিসের একজন সামান্য। ডোন্ট টাচ মি। এক পাও এগোবে না আমার দিকে। কাল সকালে আমি তোমার সব সত্যি বের করে ছাড়বো। তুমি সাধারণ কেউ নও, তুমি একটা ক্রিমিনাল। মেহের কাঁপা কাঁপা পায়ে দৌড়ে নিজের ঘরের ভেতর ঢুকে সশব্দে দরজা আটকে দেয়। অন্তর ব্যালকনিতে একা দাঁড়িয়ে থাকে। তার মুখের বোকা হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। সে বুঝতে পারে তার আসল পরিচয়ের প্রথম দেওয়ালটা আজ মেহেরের সামনে ভেঙে পড়েছে। পরের দিন গতরাতের ব্যালকনির সেই ভয়াবহ অভিজ্ঞতার পর মেহেরের চোখের পাতা এক হয়নি। সারা রাত সে বিছানায় এপাশ ওপাশ করেছে, আর মাথার ভেতর শুধু অন্তরের সেই হিমশীতল কণ্ঠস্বর আর নেকড়ের মতো তীক্ষ্ণ দৃষ্টিটা ঘুরপাক খেয়েছে। সকাল 7:30টার দিকে চোখ মুখ শক্ত করে সে নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমের মেঝেতে শীতল পাটি বিছিয়ে বসে আছে অন্তর। পরনে সেই পুরনো লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি, সামনে চায়ের কাপ, আর দুই হাত দিয়ে মস্ত বড় একটা খবরের কাগজ মেলে ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ছে সে। কি পড়ছো এত মন দিয়ে? দেশের অর্থনীতি উদ্ধার করছো নাকি? আরে বস উঠছেন? অর্থনীতি না, আমি তো কাঁচা বাজারের দাম দেখতেছিলাম। ব্রয়লার মুরগির দাম যা বাড়ছে না, আমার তো মনে হইতেছে মুরগি পালা শুরু করে ব্যালকনিতে। মুরগি পালবে?
কাল রাতে বেলকনিতে দাঁড়িয়ে তো অন্য কিছুর প্ল্যান করছিল মনে হলো। আমি কাল রাতে? ওহো, ওই যে যাত্রাপালা রিহার্সালের কথা কইতেছেন। আরে বস, ডন সাথে কি সোজা কথা? গলা ভাঙ্গে ফেলছে চিল্লাইতে চিল্লাইতে। মেহের ধীর পায়ে এগিয়ে সে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে। তার দৃষ্টি অন্তরের প্রতিটি নড়াচড়ার ওপর একদম স্থির। মিতু কিচেন থেকে মেহেরের জন্য চা নিয়ে আসে। আপু, আপনার চা। আপনার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে কি খুব হয়নি? ঘুম তো এবারে কারো হচ্ছে বলে মনে হয় না। আচ্ছা মিতু, তুই তো ওর সাথে অনেক দিন ধরে আছিস, তুই কি কখনো ওকে যাত্রাপালায় অভিনয় করতে দেখেছিস? যাত্রাপালা? না তো আপু, উনি তো সারাদিন অফিস আর বাসা নিয়ে থাকেন। যাত্রাপালা কখন করবে? শুনলে তো মিস্টার অন্তর, তোমার নিজের বই জানে না যে তুমি একজন মহান অভিনেতা। তো কোন এলাকার যাত্রাপালা এটা? এ মানে মিতু তো আমার সব খবর রাখে না। আমি তো ছুটির দিনে ওই যে কারওয়ান বাজারের ওই দিকটায় পোলাপানের লগে একটু প্র্যাকটিস করি, শখ আর কি। শখ? খুব ভালো। আচ্ছা, কাল রাতে তুমি যে সিগারেটটা খাচ্ছিলে ওটা তো অনেক দামি ছিল, একটা সস্তা পিয়নের এত টাকা কোথা থেকে এলো? আরে বস, আপনারা তো কাল রাতে কইলাম। ওটা তো আমি রাস্তায় করে পাইছিলাম, কে জানি অর্ধেক খাইয়া ফেলাই দিছিল। আমি ভাবলাম ডন সাজমো যখন, একটু দামি বিড়ি হাতে না নিলে কি মানায়? রাস্তায় কুড়িয়ে পাওয়া অর্ধেক সিগারেট তুমি মুখে দিচ্ছ? গরিব মানুষ তো বস, রাস্তায় কত কিছুই তো পড়ে থাকে, একটু ফু দিয়ে দইরা নিলেই তো হয়। মেহের আর কোনো কথা বলে না। সে নিজের চায়ের কাপটা হাতে নিয়ে টেবিলের একদম কিনারে এনে রাখে। অন্তর আবার খবরের কাগজে মুখ গুজেছে। মেহের হঠাৎ তার ডান হাত দিয়ে চায়ের ফাঁকা কাচের গ্লাসটা টেবিল থেকে ইচ্ছাকৃতভাবে নিচে ফেলে দেয়। গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হওয়ার কথা, কিন্তু গ্লাসটা ফ্লোর ছোঁয়ার ঠিক 1 মিলি সেকেন্ড আগে অন্তরের ডান হাতটা খবরের কাগজ ভেদ করে সাপের মতো ক্ষিপ্রতায় বেরিয়ে আসে। সে শূন্যই গ্লাসটা ধরে ফেলে। মেহেরের চোখ বড় বড় হয়ে যায়। একজন সাধারণ মানুষ যে কাগজ পড়ায় মগ্ন, তার রিফ্লেক্স এতটা ভয়ঙ্কর হতে পারে না। অন্তর গ্লাসটা ধরার পর মুহূর্তে মেহেরের চোখের দিকে তাকায়। সে বুঝতে পারে সে এক চরম ভুল করে ফেলেছে। ওরে বাপরে, গ্লাসটা পড়ে গেল কেমনে? সাথে সাথে অন্তর তার হাতের মুঠো হালকা করে দেয়। গ্লাসটা তার হাত ফসকে ফ্লোরে পড়ে সশব্দে ভেঙে যায়। সে বোকার মতো একটা হাসি দিয়ে নিজের কান ধরে ফেলে। ইস বস, ধরতে পারলাম না, হাত ফসকায় গেল। আমার হাতটাও না একটা আস্ত গাদা। এখন কি এই গ্লাসের দাম আমার বেতন থেকে কাটবেন? তুমি গ্লাসটা ধরে ফেলেছিলে অন্তর, আমি নিজের চোখে দেখেছি। আমি ধরছি? বস, আপনি মনে হয় ঘুমের ঘুরে আছেন। আমি কেমনে ধরুম? আমি কি স্পাইডারম্যান নাকি? দেখেন না গ্লাসটা কেমনে টুকরা টুকরা হয়ে গেল। গ্লাসটা তুমি ইচ্ছে করে ছেড়ে দিয়েছো। তোমার রিফ্লেক্স সাধারণ মানুষের মতো নয়। তুমি আমাকে ধোকা দিচ্ছ অন্তর। আরে ম্যাম, আপনি কি সিআইডি সিরিয়াল বেশি দেখতেছেন ইদানিং? আমি একটা বোকা পিয়ন, আমি আপনার ধোকা দেবো? আমার কি সেই সাহস আছে? মিতু দূর থেকে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কাজগুলো পরিষ্কার করার জন্য ঝাড়ু নিয়ে আসে। মেহের অন্তরের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে হনহন করে নিজের ঘরে ঢুকে যায় তৈরি হওয়ার জন্য। তার তীক্ষ্ণ কর্পোরেট ব্রেন এখন পুরোপুরি নিশ্চিত এই ছেলের আড়ালে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে।